তো পুরো বিষয়টা যেখান থেকে শুরু হলো যে আমি একসময় লেখক ছিলাম। না, সেটা বলা ঠিক হবে না। আমি একসময় লেখালেখির চর্চা করতাম, সৃজনশীল লেখালেখির চর্চা করতাম। গবেষকদের কি বাই ডিফল্ট লেখক বলে কিনা আমি জানি না। লেখক মানে সাহিত্যিক সাহিত্যিক সাহিত্য চর্চা করতাম আমি লিখে। তো সৃজনশীল সাহিত্য চর্চা আর কি, সেটা আমি করতাম অনেক ছোটবেলা থেকে। কিন্তু দেখা গেল যে গত 6 বছর আমি কোনো সৃজনশীল লেখা লিখিনি, প্রকাশ করিনি। 6.5 বছরের বেশি, 5 বছর বা 4 বছর আমি কোনো লেখা ধরিনি, মানে শুরুই করিনি নতুন করে। এইরকম একটা পরিস্থিতি। তো এটা আমি শেয়ার করছিলাম একটা গ্রুপ সেশনে। মানসিক থেরাপি না, অন্য একটা, ওটাও লেখালেখির সেশন আর কি। আমার যিনি চিত্রনাট্য লেখার গুরু, সুবর্ণা সেজুতি টুসি, উনার কাছে গিয়েছিলাম। উনি ছোট কর্মশালার ধারাবাহিক কর্মশালার মতো করছেন আর কি। সেখানে ছোট ছোট দল করে উনি চিত্রনাট্যের গল্প থেকে চিত্রনাট্য, পরিপূর্ণ চিত্রনাট্য বা ধারণা থেকে পরিপূর্ণ চিত্রনাট্য তৈরি করার বা বুননের যে প্রক্রিয়াটা, ওটা উনি শেখাতে চাচ্ছিলেন। তো আমি সেখানে উপস্থিত ছিলাম প্রথম দিন উদ্বোধনী ক্লাসে। ওনার সাবেক শিক্ষার্থী, সহকর্মী, শিষ্য হিসেবে, যার চিত্রনাট্য লেখার ছোট অভিজ্ঞতা আছে, এরকম গল্প লিখেছি, উপন্যাস লিখেছি। সেইখান থেকে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য, যেহেতু এখন কর্মজীবী মানুষ আমি, সেহেতু ছাত্র আর নই, সেই বিশেষ পরিচয়ের ওর ওপর ভর করেও যাওয়া আর কি, অনেকটা আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো ওখানে যে আমি এই কথাটাই বলছিলাম যে কিভাবে আমি গুরু, ম্যাডাম বলি ওনাকে, যেহেতু উনি আনুষ্ঠানিকভাবেও আমার ক্লাস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সূত্রে আর কি। তো ম্যাডাম আমাকে বললেন যে ধরিয়ে দিলেন আমাকে যখন কথা বলতে বললেন, তখন উনি ধরিয়ে দিলেন যে তুই কিভাবে গল্পের আইডিয়া কোথা থেকে পাস, সেটা তুই তোদের সাথে শেয়ার কর। তো ওখানে ওই প্রসঙ্গে আমি বললাম যে আমি তো আর গল্পের আইডিয়া পাই, এটা বলতে গেলে একটু মিথ্যাচার হয়ে যাবে। কিন্তু গল্পের আইডিয়া পেতাম কোথা থেকে, সেটার ব্যাপারে আমার বেশ মোটামুটি স্বচ্ছ ধারণা আছে। তো আমি সেইটা শেয়ার করতে পারি আর কি। তো সেই যাত্রাটা শেয়ার করতে গিয়ে আমি তখন বললাম আর কি যে শুরু করেছিলাম এভাবে যে এখন আর লিখি না, তো কেন লিখতে পারি না সেটাও আমার যেই ধারণা সেখান থেকে বলছিলাম আর কি, যে কেন লিখতে পারি না। তো সেটা শুনে তখন ম্যাডাম আমাকে বললেন যে, মানে শেষ যখন আমি করলাম, তখন উনি বললেন যে আমি প্রসঙ্গান্তরে তোকে একটু বলতে চাই যে আমার ধারণা তুই লিখতে পারিস না কারণ তুই বেশি বলিস। এবং এটা তো সত্য। আমি প্রভাষক পদে চাকরি করছি একটা বেসরকারি প্রতিষ্ঠানে। মানে
উম, ভাষণটা আমার একটা জীবিকার উপায় হয়ে গেছে আর কি, জীবিকা নির্বাহের উপায় হয়ে গেছে, যেখানে আমি আহ, কথা বলি দিনে অন্তত কোনো কোনো দিন 4 ঘন্টা, 5 ঘন্টা, কোনো দিন হয়তো বলি না, সেটা খুব কম দিনই হয়। তো ওটাই আমার তখন মনে হলো যে উনি ঠিকই বলেছেন। তো এটার সাথে কি সম্পর্ক বেশি বলার সাথে লেখার? ওনার যেটা ভাষ্য আমার ভালো লাগলো, সেটা মজা লাগলো আর কি শুনে, যে উনি বলেন যে আহ, এখন আমাকে খুব পরিশীলিতভাবে কথা বলতে হয়, কথা যেহেতু বেশি বলি, উম, খুব আহ, গুছিয়ে ভেবে চিনতে আহ, কথা বলতে হয়। তো সেটা বলতে বলতে লেখার ক্ষমতাটা নাকি এরা হারিয়ে ফেলে। উনি ওনার অন্য ছাত্রদেরকে আহ, মজার করে বলছিলেন যে বিক্রমের মাথা আর মুখের মধ্যে একটা কাঁচি আছে, সম্পাদকের কাঁচি। ও কাট 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 করে কথা যখন বলছে, তখন কেটে 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 কথা বলছে। তো ওই কাঁচিটা ও বসিয়েছে আর কি, বেশি বলে বলে। তো উনি এটাকে বলছিলেন যে, দুঃখিত, আমার খুব কাশি। আর এই আমি যে ঘরে বসেছি, তুলনামূলক আহ, কি বলে, নির্জন। নির্জন তো বটেই, পুরো ফ্ল্যাটটাই এখন আমার নির্জন, কিন্তু উম, ঘরটা তুলনামূলক নীরব, কিন্তু প্রতিধ্বনি হয়। আমি কাশলে যে ঝ্যাং ঝ্যাং করে আওয়াজ আমার কানে শোনা যাচ্ছে, নিশ্চয়ই রেকর্ডিংও শোনা যাবে। তো যেটা বলছিলাম যে উনি বললেন এটাকে ইন্টেলেকচুয়ালিজম। তো সম্ভবত ইন্টেলেকচুয়ালিজম বললেন আর কি। তো উনার ভাষায় জিনিসটা এরকম যে আহ, বুদ্ধিজীবিতা করতে গেলে তো ভুল করা যায় না, মানে যত কম ভুল করা যায়, বুদ্ধিজীবীরা তো ভুল করবে না। তো যেহেতু আমরা প্রিচার, আমরা সবসময় কারেক্ট থাকতে চাই সব দিক থেকে, স্ট্রাকচারালি, পলিটিক্যালি, ইন্টেলেকচুয়ালি বললে তো সেটা বলাই বাহুল্য। তো সেটার কারণে যেটা হয় যে উম, শিল্পী সত্তার সাথে সংঘর্ষ হয়ে যায়। শিল্পীরা ইন্টেলেকচুয়াল না, কিন্তু উনার উনার কথা এটা, যে শিল্পীরা ইন্টেলেকচুয়াল ফুল টাইম হতে পারে না। তাকে, মানে আমাকে বলছেন যে তুই যদি দিনের বেলাটা সিদ্ধান্ত নিস যে ইন্টেলেকচুয়াল হবি, তুই রাতের বেলা শিল্পী হয়ে যা, কারণ শিল্পীকে ভুল করতে হয়। তুই তো নিজেকে ভুল করতে দিচ্ছিস না। উনি একদম ঠিক বলেছেন। আমি কিন্তু টাইপ করতে গিয়ে ওই নিজেকে ভুল লিখতে দেই না, ভুল লিখতে দেই না, ভুল করতে দেই না, একটা বাজে বাক্য লিখতে দেই না। লিখতে দেই না বলে আমি লিখিই না। আমি 10 লাইন 1 মাস ধরে লিখে পুরোটাই আবার কেটে দিই। এটা অনেকে পছন্দ করে, অনেক লেখকই এটা করেন। সেটা একটা ব্যাপার, সেটা আহ, আছে, সেটাও অনেক লেখক করেন। কিন্তু ওই সেটা তো হচ্ছে পারফেকশনিস্ট ছাড়া। কিন্তু আমি কারেক্ট থাকতে যে, বা কী কারণে আমি জানি না, যাই হোক, আগে তো আমি, এমন সময় তো ছিল যখন আমি মাসে উম, একটা করে গল্প লিখছি, 12 মাসে 12টা গল্প লিখছি, লিখে বই ছাপিয়ে ফেলছি। সেটা আমার নিজেরও ভালো লাগছে গল্পগুলো, আহ, অন্য যে সামান্য যৎসামান্য আমার পাঠক, তাদের মধ্যেও কারো কারো ভালো লাগছে, এখনও লাগে। যদি আহ, খোঁজার চেষ্টা করি, সেই খুঁজে বের করার চেষ্টা করি সেই পাঠকদের। তো এরকম হয়েছে। আমি আমি আমার খুব প্রিয় 12টা গল্প লিখেছি, 10টাই আমার প্রিয় গল্প, এবং আমি 12 মাসে লিখেছি, এরকম হয়েছে। তখন আমার বয়স কত, 13 বছর, 12 বছর, এরকম বয়স আর কি, সেরকম সময়। তো তখন আমার যেটা মনে হলো যে আমি তখন কথা কম বলতাম, বা একজন মানুষের সাথে, দুজন মানুষের সাথে কথা বলতাম, মানে 3জন মানুষের সাথে কথা বলতাম, এইরকম একটা সময় ছিল তখন। খুব ভাবতাম, মাথার মধ্যে ভাবনা চলতো।
ফোন ছিল না, টিভি ছিল না, সেটা একটা ব্যাপার। সিনেমা দেখতাম, আবার কিনে দেয়া ভিডিও কি ডিভিডি ডিভিডি প্লেয়ারে ডিভিডি চালিয়ে চালিয়ে ডিস্ক চালিয়ে চালিয়ে সিনেমা দেখতাম। সেটার একটা হয়তো বা ভালো প্রভাব ছিল। এখন তো সারাদিন ওই আমার শিক্ষার্থীরাও যেমন রিলস দেখে ব্রেইন রট করছে, আমিও সেটা করছি সারাদিন। কারণ সময় নেই তো বড় কাজ করার, আসলে তো সময় নেই। আমি ওই অল্প যেটুকু সময় আছে ওই সময়টা নিজেকে সস্তা ডোপামিন দিয়ে দিয়ে কাটাচ্ছি। কারণ সাহিত্য যে সাধনা, ওটা তো 10 মিনিটের জন্য বসে আমি একটা লিটারেচার রিভিউ শুরু করে দিতে পারি যে বাবা শুরু করে দে, কিন্তু বা একটা সারণী করে ফেলতে পারি, একটা লেকচার স্লাইড আমি 15 মিনিটে করি, বানাই। আহ, ঈশ্বর আমাকে ক্ষমা করুক সেটার জন্য। কিন্তু উম, ওই যে লেখালেখি তো ওভাবে হয় না। লেখালেখির জন্য আমার আমার বিশেষ করে মানসিক প্রস্তুতিই লাগে 1 সপ্তাহের। সব কিছু থেকে একটা বিচ্ছিন্নতা এনে, উম, কথা কম বলে মানুষের সাথে নিজের মতো থেকে ভাবনা চিন্তা করে এরকম উপন্যাস লিখতে গেলে তো 2-3 মাস কোনো খবর নেই, এরকম হয়েছে একসময়। তো এখন তো সেটা না, এখন মানুষের সাথে এত কথা বলি, সেইটাই উনি বলেছেন যে আমার কাল। মানুষের সাথে কথা বলি, সঠিক কথা বলি, বলার চেষ্টা করি সঠিকভাবে, সঠিক কথা বলার চেষ্টা করার কারণে আমার কিন্তু শিল্পচর্চা করতে গেলে তো আমাকে যে ভুল করার সুযোগ দিতে হবে সেটা তো আর আমি দেই না। সমাধান উনি যেটা দিলেন সেটা হচ্ছে আমার কথা বলা, উনি বললেন সুন্দর, খুব প্রশংসা করলেন কথা বলা, মানে অসাধারণ। আগে বলেননি, আগে বলেননি। আমিও তো কাজ করেছি ওনার অধীনে দীর্ঘদিন, আমার ক্ষুদ্র জীবনের হিসাবে দীর্ঘদিন, এবং বেশ ঘন ঘন ব্যবধানে আর কি। একটাই প্রজেক্টে যতদূর মনে পড়ে কিন্তু কাজ করেছি আর কি। তো সেই জায়গা থেকে উনি আমার খুব আমার লেখার খুব প্রশংসা করতেন। আমাকে মানে ফুটে উঠতে সাহায্য করেছেন উনি অনেকটাই, লেখার প্রশংসা করে। চিত্রনাট্য লেখা, গল্প লেখার, গল্প উপন্যাসের আমি খুব প্রশংসা ছোটোবেলায় পেতাম, সেটা একটা ব্যাপার। কিন্তু আমার চিত্রনাট্যের যে প্রশংসা, ওটা আমার আরেকজন যে গুরু, সাইমুম স্যার, উনি করেছিলেন আমার খুব। আর চিত্রনাট্যের না, ঠিক আমার গল্প লেখারই প্রশংসা। উনি আমার চিত্রনাট্যের শিক্ষক আর কি ছিলেন উনি। এবং তারপরেই সেজুতি ম্যাডাম, উনি খুব খুব আমার আরেকজনও আমার লেখার প্রশংসা করতে, যদিও সামনাসামনি করেননি। খুব উনি সামনাসামনি খুব বেশি প্রশংসা করতেন, কিন্তু আড়ালে করেছেন আমি শুনেছি। আমার খুব ভালো লেগেছে। উনিও আমার গুরু। কতজনের নাম চলে আসছে, হাসনাত সোহান, উনি ঠিক আমার চিত্রনাট্যের গুরু না, চলচ্চিত্রের গুরু বলা যায় ওনাকে। কিন্তু চিত্রনাট্য নিয়ে ওনার সাথে খুব কাজ হয়েছে আমার একাধিক প্রকল্পে। তো উনি উনি আড়ালে প্রশংসা করতেন আমার। তো ভালো, আমি খুবই ভাগ্যবান যে যাদের সাথে কাজ করেছি তারা কেউ কেউ আমার খুব প্রশংসা করে আমাকে সুখী করেছেন আর কি, যে অল্প কটা দিন কাজ করেছি। তো যাদেরকে আমি সম্মান করি খুব, এমন মানুষ আর কি, এমন মানুষ প্রশংসা করেছে, সেই কারণে আমি ভাগ্যবান। তো যাদের থেকে শিখেছি। তো সেজুতি ম্যাডাম, উনি আমার খুব লেখার প্রশংসা করেন, কিন্তু কথার প্রশংসা কোনোদিন করেননি। করার কথাও না, আমি তো কথা বলতে পারতাম না। কথা বলা আমার খুব অপ্রিয়, খুব অপ্রিয় বলতে অপ্রিয় কাজগুলোর মধ্যে প্রথম দিকে আছে। জল খেয়ে নিলাম। আছে বলা ঠিক হতো না, প্রথম দিকে ছিল আর কি। এখন তো প্রিয় হয়েও, যেটা বলছিলাম যে বাচালতাই আমার কাজ হয়ে গেছে, এটা করেই খাই। এখন একটা অভ্যাস হয়ে গেছে, শ্বাস নেওয়ার মতো করে কথা বলি টানায়, যে 15 মিনিট প্রায় কথা বলে ফেলেছি থেমে থেমে বলছি।
গলা ভাঙ্গা, তবু ভাঙ্গা গলায় তো ক্লাস নিয়েছি। যাই হোক, তো আম, ওটাই উনি ওই প্রথম আমার আহ, কথা বলার ব্যাপারে উনি ওটা বললেন, আর বললেন যে আমি আহ, সম্পাদকের ওইটার কথাটা বললেন, আর বললেন যে খুব সুন্দর করে আমি কথা বলি। তা আমার অলমোস্ট আমি পারফেকশনে নিয়ে গেছি আমার কথা বলাকে, সেটা বললেন উনি। তো আমার যেটা করা উচিত যে আমি আমার কথাটা যেন লিখি। লিখি বলতে প্রথমে যেন রেকর্ড করি, রেকর্ড করে রাখি। যতক্ষণ কথা বললাম যে কোনো বিষয় নিয়ে কথা বললাম, বলে রেকর্ড করে তারপর যেন আমি সেটা শুনে শুনে লিখি আর কি। তো সেইটা শুনে আমার তখনই খুবই ভালো লাগলো আইডিয়াটা। পরে আমার মনে হলো যে আমি তো এটা আমি নিজে নিজে যখন ভাবছিলাম ওই কর্মশালার পরে, আমি ভাবছিলাম যে আমি তো এটা উম, শুনে শুনে লিখে আর কি, আমি তো ভয়েস টু স্পিচ টু টেক্সট যেটা, ওটা করলেই হয়। ওটা তো করেছি আমি এর আগে, ওটা করলেও তো চলে। আর শুনে শুনে লেখার বিরক্তিকর ট্রান্সক্রিপশনের কাজটা করতে হয় না। তো ওটা একটা। আর আরেকটা যেটা আমার পরে আবার ওই ভাবনাটাই বিবর্তিত হলো এভাবে যে আমি ভাবলাম আমি তো মানে স্পিচে স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করার দরকারটা কি? আমি সরাসরি স্পিচটাই ব্যবহার করি না, কোথায় ব্যবহার করতে পারি? প্রথমে আমি আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ওই স্পিচ টু টেক্সট করে তারপর ওই গুগল, সরি আমার যে ব্লগ আছে গুগল ব্লগার যেটা আছে, ওখানে আমি লেখাগুলো আপলোড করে দিব। কিন্তু উম, পরে যেটা হলো যে আহ, ভাবলাম যে ব্লগে আবোল তাবোল কথা লেখা যায়। আমার ব্লগের যে নতুন আর্টিকেল, মানে এসিও কন্টেন্টের বাইরে কিছু লিখলে সেটার যে খুব পাঠক থাকে তা না, এগুলো আড়ালেই থেকে যায়। কিন্তু আমি নতুন করে কিছু করতে চাচ্ছিলাম। তখন আমার মনে হলো যে আমি তো তাহলে সরাসরি ভয়েসটা দিয়েই কিছু করতে পারি। কিন্তু ভয়েসের যেহেতু শুধুমাত্র কোনো প্ল্যাটফর্ম নাই, যেটাগুলোতে আমি ইউটিউবে আপলোড করে দিতে পারি। তারপরে আমার মনে হলো যে আমি তো তাহলে এটা ভিডিও করতে পারি, যে ক্যামেরার সামনে রেখে আমি বলে গেলাম। ওটাতে আমি বেশি কমফোর্টেবল। আর উনি যে আহ, বলেছিলেন যে আমার কথা বলাটা ভালো, সেইটা আসলে আমার নড়াচড়া অঙ্গভঙ্গি সহ আমার পরে মনে হলো। আমি এখন খুব বেশি হাত নাড়ছি, খুব বেশি হাত নেড়ে নেড়ে কথা বলছি, বা আমি যখন থামি সেটাও আহ, সেটা দেখতে পাওয়া গেলে একরকম ব্যাপার, আর না দেখতে পাওয়া গেলে তো আরেক রকম ব্যাপার। তারা রেডিওতে যারা কথা বলেন তাদের, বা পডকাস্ট যারা করেন, শুধুমাত্র কণ্ঠশিল্পী যারা কণ্ঠের উপর খুব বেশি দখল আছে, তাদের একরকম। কিন্তু আমি তো আসলে আহ, অন্য পেশায়, আমার তো শুধুমাত্র কণ্ঠটাই সব না, আবার হাত পা নাড়ানোটার ওটার সাথে যুক্ত আর কি, পরিপূরক ওটার। তো সেটা হচ্ছে না। আমি ভেবেছিলাম ওটা হবে হয়তো বা সামনের দিকে করব, কারণ আমি এখন আছি যে জায়গায়, এখানে একে তো আলোর সেরকম সুব্যবস্থা নাই। তার উপরে আমার যে মাইক্রোফোন সেটাও আনিনি, কারণ এখানে আমার এটা করার পরিকল্পনা ছিল না। বাসায় করার পরিকল্পনা ছিল, ঢাকার বাসায়। এখানে করার পরিকল্পনা ছিল না। আর তার উপরে আমার হয়েছে এখন চিকেন পক্স। তো সেটাও আমার কোনো সমস্যা নেই, চিকেন পক্স সহই আমি কথা বলতে পারি, কারণ এই ভিডিও তো আমি এসিও করব না যে আহ, জনে জনে পৌঁছে যাবে বা আমার পরিচিত মানুষজনের কাছে পৌঁছে যাবে। এটার একটা অ্যাক্সিডেন্টাল ভিউ হয়ে যেতে পারে, বা নাও হতে পারে, জিরো ভিউ থেকে যেতে পারে। আর আমার ওরকম সেরকম আহ, সে কারণেই আর কি অস্বস্তি নাই। এমনিতে আমি চেহারা দেখাতে চাই না সামাজিক মাধ্যমে, কিন্তু এটা নিয়ে আমার খুব বেশি সেরকম ভয় ছিল না।
আহ, এই সমস্যাগুলোর উপরে যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মুখে আমি কিছু মাখিয়েছি। উম, বসন্ত হওয়ার পরেও মুখে, মানে বসন্ত হওয়ার পরে মুখে কি যেন আহ, প্রদাহ নিরোধক ওষুধ মাখলাম, নাম ভুলে গেলাম সেটার। তো ওটা মাখাতে আমাকে খুব বীভৎস দেখাচ্ছে। আমার এমনি একটু র আনপলিশড অ্যাপিয়ারেন্সের পরিকল্পনা ছিল, কিন্তু মুখের রং মেখে না তাই বলে, সাদা রং মেখে না তাই বলে। তো ওই কারণে আজকে আসছি না প্রথম ইয়েতে। তবে আমার এই চিকেন পক্স হওয়াতে নাটোরে আসাতে ভালো হয়েছে, আমি যেহেতু বিবর্জিত জন। আবারও কাশি হয়ে গেল। দুঃখিত কেন বলি আমরা কাশি দিলে? ওই যে জীবাণু ছড়িয়ে যায়। আপনাদেরকে দুঃখিত আহ, বলে কি হবে? যারা ওপাশে শুনছেন বা শুনবেন ভবিষ্যতে, আপনাদের তো আর জার্ম ছড়াবে না। আরেকটা হতে পারে যে আমার কথার মাঝখানে বিরতি আসলো, নিজেই নিজেকে কথা বলতে বাধা দিলাম, সেজন্য একটা দুঃখিত। সেটা হতে পারে দুঃখিত বলার সেটা কারণ। তো যাই হোক, ওই এখন যেহেতু একা একা আছি, উম, এক বাসার মধ্যে কেউ আসছে না আমার কাছে সাধারণত দীর্ঘ সময়। আবার ল্যাপটপ আনিনি, লেখালেখি করব, কাজ করব, সেটা হচ্ছে না। সুতরাং ওই যে অনেক দিন আগে, প্রায় কতদিন হবে মুশকিল বলা, 1 মাস হয়নি, 20 দিনের মতো হয়েছে হয়তো, বা 20 দিনের উপরে হবে। তো এই যে এতদিন ধরে ভাবছি, সুযোগ খুঁজছি, সুযোগ খুঁজছি, সুযোগ খুঁজছি। রমজান মাস ছিল, সন্ধ্যায় করব, সন্ধ্যায় ঘুম চলে আসে, মানে সেট আপ নিয়ে বসবো, আমার মাইক্রোফোন আছে রোডের, সেটা মুখের কাছে নিয়ে বসবো, ওই ইয়ের মতনই হাতে ধরে, এনায়েত স্যারের মতো হাতে ধরে, কিন্তু অত বড় না, এমনি হাতে কাছাকাছি ধরে। রোড বললাম কেন, রোড না, রোডের মতন, রোডের তুলনামূলক সাশ্রয়ী বিকল্প সিঙ্কো, সিঙ্কো আছে, সেটা ধরে কথা বলতাম। ওরকম ভেবেছি, নিয়ে বসবো, আমার বইয়ের ঘরে সুন্দর প্রেক্ষাপটে বই থাকে, আমার পশ্চাৎপটে বই দেখা যাবে, ওরকম আরও বেশি একটু সিউডো ইন্টেলেকচুয়াল ভাব আসবে। তো সেটা সেটা সন্ধ্যায় করব, সন্ধ্যায় ঘুম চলে আসে ইফতার করে, সেহরির পরে করব, তখনও ঘুম চলে আসে, বা কাজ থাকে মনে হয় আজ না, এই ভেবে ভেবে হয়ইনি। নাটোরে এসে তো হওয়ার প্রশ্নই ওঠে না, এখানে কোনো আয়োজনই নাই, যে সামান্য আয়োজন, একটা ট্রাইপড, একটা মাইক্রোফোন আনা যেত, কিন্তু পরিকল্পনা ছিল না। এখানে ভাই বোনদের সাথে দুষ্টুমি করব, ঘুরবো টুরবো, হাঁটবো, এইসব ভেবে রেস্ট নিবো, এইসব ভেবেই তো আসা। তো দেখা গেল হয়ে গেল একেবারে ধাক্কা মেরে, এবং হয়ে যখন গেছে তখন আপলোড করে দিব। তো কতক্ষণ কথা বললাম বাবা? 25 মিনিট। আজ আর প্রায় 25 মিনিট, আজ আর বেশি কথা বলবো না, কিন্তু ওই প্রসঙ্গ দিয়ে শেষ করে দিব, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমি যে কর্মশালায় গেলাম, যে শিক্ষাটা আমি নিলাম সেটা তো এটা। আর যেটা বলতে, যে গল্পটা বলার পরে আমি এই প্রশংসাগুলো পেলাম আমার কথার, সেই গল্পটা বলি। সেটা হচ্ছে কিভাবে আমি গল্প বলার অনুপ্রেরণা পেতাম। তা আমি যেটা বললাম যেভাবে গল্পটা, সেটা হচ্ছে প্রথম দিকে আমি গল্প বলার অনুপ্রেরণা পেতাম হচ্ছে পড়ে পড়ে। কাশিটা মারবে আমাকে। তো মানুষ যে বলে যে পড়ো পড়ো পড়ো, লিখতে হলে পড়ো, এটা কথার কথা না।
এটা খুবই প্র্যাগম্যাটিক একটা কথা। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি এবং বলি। আমি পড়ি না, পড়ি না বলতে শত শত বই পড়ছি আমি বছরে, সবই পাঠ্যপুস্তক, অপাঠ্যপুস্তক পড়ছি না, খুবই কম পড়ছি। তো অপাঠ্যপুস্তক পড়লে যেটা হয়, আগে যেটা হতো যে ওই সার্কিটগুলো সব সচল হয়ে যে বিদ্যুৎ চলে যাচ্ছে মাথার মধ্যে দিয়ে, ওই রকম লাইন বাই লাইন পড়তে গেলে যেটা হয়, আমি এইটা বলছিলাম যে একটা গল্প খুব যদি মনের মতো হয়, আহ, যে আমি যা চাচ্ছি চরিত্রদের সাথে সেরকমই হচ্ছে এক, অথবা আমি যেরকম ভাবিনি সেরকমই হচ্ছে, অথবা পড়তে পড়তে আমি ভাবছি যে এমন হলে কেমন হতো, এমন হলে কেমন হতো। কখনো কখনো দেখা যায় যে এমন হলে যেমন হতো, আমি যা ভাবছি এমন হলে কেমন হতো, ওই তার চেয়েও অসাধারণ কিছু উপহার দিচ্ছে লেখক, যে এমন হলে কেমন হতো সেটা দেখো তুমি, ওটা বাদ দাও। আবার কখনো কখনো হয় যে আমার সেই তৃপ্তি পাচ্ছি না, আমি আমি যেমন হলে যেমন হতো ভাবছিলাম, সেই রাস্তায় না গিয়ে উনি অন্য আহ, কোনো দিকে গেলেন আর কি। তো ওই আহ, পথটা তো দেখা হলো না, এই চরিত্রটাকে ওই পথে হাঁটালে কেমন হতো সেটা তো দেখা হলো না, বা এই চরিত্রটার এই অতীতটা থাকলে কেমন হতো সেটা তো দেখা হলো না। এই ব্যাপারগুলো, কখনো তৃপ্তি আসে, কখনো তৃপ্তি আসে না। তৃপ্তি যে আসে না, ওইটা আমার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে, আমি জানি না ঠিক বললাম কি না, সিংহভাগে ওইটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতো, এখনও করে। আমার মধ্যে মনে হয় যে আচ্ছা, এরকম একটা চরিত্র তো আমিও লিখতে পারতাম, আমি লিখলে এরকম লিখতাম, কি পার্থক্য হলো ওইভাবে আর কি। ওটা একটা কি পার্থক্য হতো, ওখান থেকে আমি তখন তাহলে ওই চরিত্রটাই, একটা চরিত্র আমি পেয়েছি বা একটা ঘটনা পেয়েছি, সেটা থেকে সেই ঘটনাটা না ঘটে অন্য ঘটনা কীরকম হলে হতো, ওভাবে আমি গল্প লেখা, সেটা একটা ধারণা। সেটা একটা থেকে আমার লেখার ইচ্ছা। আরেকটা হচ্ছে, আমি তো ছড়া দিয়ে লেখা শুরু করেছিলাম, স্বাভাবিক। আমি 2004 সালে বোধহয় লেখা শুরু করি। সাল বলতে পারছি কারণ ডায়েরিতে তার তারিখ লেখা ছিল 2004। আমার বয়স তখন মানে খুবই খুবই কম। তো সম্পূর্ণ বানান ভুল দিয়ে ছড়া, 4 লাইনের, আহ, 6 লাইনের ছড়া, সেগুলো লিখতাম আসলে সুকুমার রায়ের অনুপ্রেরণায়, যে ছড়া লিখতে কেমন আহ, মজা, ছড়া পড়তে এত মজা, মানে পড়ে আমার মজা হতো না, আমার মানে মিটতো না, স্বাদ মিটতো না, আমি নিজে আহ, লিখবো এরকম একটা ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্যক্তিগত অভিজ্ঞতাটা উম, দুই ধরনের, একটা শোনা আর একটা পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের ব্যাপারটা কীরকম, আমার জীবনের প্রথম গল্প হয়তোবা, আমি ঠিক জানি না, আবার নাও হতে পারে, দ্বিতীয় গল্প আর কি সম্ভবত এটা। তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি বাসা থেকে, আমি ক্লাস থেকে টিফিনের ফাঁকে বের হয়ে একটা গাছের নিচে একটা পোকা দেখলাম। পোকামাকড়ের প্রতি ছোটোবেলা থেকে আমার অদ্ভুত আকর্ষণ। তো ওই পোকাটা দেখলাম, পোকাই হবে সেটা খুবই পোকা হবে বলাই বাহুল্য, অত ছোট অন্য কোনো প্রাণী হতে পারে না, তো সেটা মানে আর্থপডে আর কি। তো ওর রংটা ছিল হলুদের মধ্যে কালো কালো ডোরা কাটা ডোরা কাটা, মানে বাঘের মতো আর কি। এবং দুটো সুর ছিল যতদূর মনে পড়ে। ও হাঁটছিল আর কিছু আঠালো পদার্থ যাচ্ছিল, শামুকের মতো আর কি, আঠালো পদার্থ ট্র্যাকটা ছিল আর কি ওর পিছনে। ওভাবে শুঁয়োপোকার মতো করে চলছিল হেঁটে হেঁটে। তো অদ্ভুত একটা পোকা, আমি জীবনে দেখিনি এরকম, এত রঙিন আর কি। তো খুব মন দিয়ে ওকে দেখছিলাম। তো যেটা হলো যে টিফিনের ঘন্টা দিয়েছে, তখন আমি বেরিয়েছি, আর ছেলেপেলেরা সব উপর থেকে দুদ্দার করে, আমি নিচে আমার ক্লাস ছিল, আমি বেরিয়েই পোকা দেখেছি, আর ছেলেপেলেরা পাশে বাস্কেটবল গ্রাউন্ড দৌড়ে এসে বাস্কেটবল গ্রাউন্ডে যাচ্ছে, তো একজনের পায়ের তলে পড়ে ছাপাস করে পোকা জুতার সাথে লেগে চলে গেল আর কি।
তা আমার কাছে মনে হলো যে উম, এইরকম মানে ওর জীবনটা এতটাই আহ, অনিশ্চিত, মানে ও জন্মেছিল কখন, মানে কতক্ষণ আগে, বা ও আহ, পৃথিবীর একমাত্র পোকা হয়তো বা বিরলতম পোকা। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে একে আমি কিভাবে সংগ্রহ করি, তখন তার ক্যামেরা নেই, কিছু নাই, বা কিভাবে ওকে আমি ধরে রাখি, কি করি, বা কাউকে দেখাবো কি না। পোকা নিয়ে তো আর কারো আগ্রহ থাকে না, থাকতো না সে সময় আমার মতো। তো সেই পোকাটা ওভাবে, মানে এরকম দামি একটা পোকা, এরকম সুন্দর একটা পোকা ঠাস করে মরে গেল একজনের পায়ের তলায় পড়ে। কার পায়ের তলায় আমি চিনি না, ও জানে না, ও জানতো না, কি হলো বুঝলো না, ঠাস করে চলে গেল, এরকম ক্ষণস্থায়ী। এইটা আমার কাছে খুব ভাবালো আমাকে। তো ওই বয়সে, আমি তো তৃতীয় শ্রেণীতে পড়ি, খুব বেশি আহ, কি বলে, খুব সাবধানে বলার চেষ্টা করছি, বেশি বিনয়ী বা মার্জিত যেন না হয়ে যাই। আবার সত্যটাও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খুব উচ্চ বংশ থেকে আমি আসিনি, খুব মেধাবী পরিবার থেকে, বংশ থেকে আমি আসিনি। এক দুইজন মেধাবী আছে, কিন্তু ওই আবহ যে খুব অসাধারণ, সেরকম না। তো আহ, সে কারণে আমি যে খুব আমার অবস্থান থেকে আমার মাথায় ওই দার্শনিক চিন্তাভাবনা খুব ভারী আর কি ওই বয়সে। তো তখন সেখান থেকে আমি কিছুক্ষণের জন্য একটা আহ, গল্প লিখলাম। তো এটা একটা। আরেকটা বলছিলাম যে শোনা কথা পরিবারের, যেমন আমার আধা ঘন্টা পার হয়ে গেছে না? ঠিক আছে, এটা বলে শেষ করব, দ্রুত তো বলতে পারি না। জলটা ঠান্ডা, খেতে হচ্ছে, গলা শুকাচ্ছে, কিন্তু খেলেই কাশি হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আরেকটা আমার পরিবারের কথা শোনা, এটা আমার বড় খালা, উনি হঠাৎ করে ফোন দিয়ে আমাকে একদিন এই কাহিনীটা বললেন। উনিও সাহিত্যিক আর কি, ঔপন্যাসিক, বেশ জনপ্রিয়, কিন্তু তখন উনি লেখালেখি শুরু করেননি। লেখালেখি শুরু করলে আর এটা আমাকে ধার দিতেন না, উপহার দিতেন না, উনি লিখে ফেলতেন এক সময়। কিন্তু উনার হঠাৎ করে এটা মনে হতে উনি তখন আমাকে এটা বলেছিলেন হঠাৎ করে ফোন দিয়ে একদিন। তো আহ, গল্পটা এরকম যে উম, আমি আরেকটু এগিয়ে বর্তমানে আসি। বর্তমানে এসে বলি যে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে আমার আব্বা উম, জলের শুদ্ধতা মাপে, জলের শুদ্ধতা মেপে দেখেছে যে নাটোরের খাবার জল আর আহ, কলের জল দুটোর শুদ্ধতা একই, মানে দুটো একই রকম বাজে। অসমোমিটার নাম সম্ভবত, এটা উনি সাথে সাথে রাখেন আর কি, ওটা দিয়ে মাপেন। তো এটা আমি অন্য কথা বলতে চাচ্ছি, আমার বান্ধবী জিজ্ঞেস করলো যে উনি এটা রাখেন কেন। তো আমি এই গল্প যখন ক্লাসে বলছি, তখন আমার ম্যাডামও আমাকে জিজ্ঞেস করছে যে আহ, কেন। তো আমি বললাম যে আমার আসলে এটার উত্তর নাই, উনি কেন এটা রাখেন। তো আমার বান্ধবী বললো যে তুমি নিজে তো এরকম, মানে আমি এরকম বলতে মানে ওরও যা ধারণা আমারও তাই ধারণা, যে আব্বা সম্ভবত মেপে মেপে দেখেন যে উনি এই জলের প্রতিক্রিয়া ওনার শরীরে আসবে কিনা, মানে কতটুকু প্রতিক্রিয়া আসা উচিত। তো এইটা আর কি উনি এই জন্য ওই মেপে মেপে দেখেন আর কি। উনি উনি আগে ওই যে অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপতেন, নিজের শরীরে যে অক্সিজেন কতটুকু আছে। তো এইটাও সবাই শুনে জিজ্ঞেস করতে যে কেন। তো আমার বান্ধবী বলল যে এই অভ্যাস তো তোমারও আছে। তখন আমার
ওই গল্পের কথা মনে পড়ে গেল, যেটা এখানেও প্রাসঙ্গিক গল্পের আইডিয়া হিসাবে, যে আমার আহ, দাদার ভাই, আমার বাবাদের জ্যাঠা, বড় ভাই আর কি। তো সেই জ্যাঠা দাদু যেটা করতেন যে উম, ওনার কাছে ব্যারোমিটার ছিল, ব্যারোমিটারই বলে সম্ভবত, আহ, মাপার জন্য, আহ, তাপমাত্রা, আবহাওয়ার তাপমাত্রা মাপার জন্য উনি ওটা রাখতেন আর কি। তো কেন ওটা দিয়ে উনি কী করতেন? ওটা দেখে দেখে উনি হচ্ছে এই আজকে খুব শীত রে, আজকে খুব গরম রে, এইসব বলতেন। এবং উনি খুবই শীতকাতর ছিলেন, আমিও শীতকাতর অনেকটাই। এবং উনিও প্রচণ্ড শীতকাতর ছিলেন, উনি খুব শীত শীত করতেন, ওনার লেপে টেপে হতো না, দুটো লেপ নিয়ে হতো না। আর বিশেষ করে যদি আমার ওই দেখেন, আমাদের উত্তরবঙ্গে নাটোরে তো ভালোই শীত পড়ে, উনি বিশেষ করে যদি ওই ব্যারোমিটারে উনি দেখেন যে খুব কম তাপমাত্রা, তো ওনার তো মাথা খারাপ অবস্থা। তো আমার আহ, বাবা জ্যাঠারা যেটা করতেন সেটা হচ্ছে ওনারা ওইটা নিয়ে নিয়ে চুলার পাড়ে রেখে আসতেন, আহ, চুপ করে করে। তো চুলার পাড়ে রেখে আসলে ওটা তাপমাত্রা বেড়ে যেত। তো বেড়ে যেত মানে বুঝতে পারছেন, অস্বাভাবিক বেড়ে যেত কখনো কখনো। তো ওইটা দেখে আমার জ্যাঠা দাদু ওইটা দেখে জামা কাপড় সব খুলে, আজকে খুব গরম, আজকে অস্বাভাবিক গরম, এই কিরে তোরা সব, তোদের কি মাথা খারাপ নাকি, তোরা সব পরে ঘুরে বেড়াচ্ছিস, সোয়েটার টোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছিস, এই বলে উনি হচ্ছে পায়চারি করতেন আর কি, গরম গরম করে। অথচ উম, নাটোরে তখন কনকনে ঠান্ডা। তো ওই দেখে ওনার ওঠানামা করে, পারদ দেখে ওনার অনুভূতি ওঠানামা করে। এইটার প্রসঙ্গেও ম্যাডাম কি যেন বলেছিলেন, আমি ভুলে গেছি। যাই হোক, কথা যেটা সেটা হচ্ছে এটা এই কথাটা শুনে আমি ব্যারোমিটার নামে একটা রম্য গল্প লিখে ফেললাম আর কি। তো হাসির মানে আমি নিজেও হেসেছি, অন্য যে পড়েছে সেও খুব হেসেছে, যারা এই কাহিনী জানে না তারাও। তো এখন আর কিছু শুনলে মনে হয় যে হ্যাঁ, এটা তো গল্প লেখার মতো, কিন্তু আর লিখি না এখন। আসলে খুব মানে এরকম গল্প আর লিখতে চাই না এখন। এমন গল্প লিখতে চাই যেটা কেউ লিখতে পারবে না, যেটা বিশ্বের শ্রেষ্ঠ গল্প হবে, যেটা শতাব্দীর শ্রেষ্ঠ গল্প হবে। বাংলা ভাষায় এমন গল্প, এমন গাঁথুনি, এমন বুনন কোনো দিন হয়নি। হ্যাঁ, এমন ভাষা, এমন অলংকার কোনো দিন ব্যবহার হয়নি। ও কি ঝংকার প্রতিটা শব্দের মধ্যে। এইরকম গল্প লিখতে চাই দেখে এখন ঘন্টা লেখা হয়। না মানুষের কথা শুনি, জনবিচ্ছিন্নতা তো হয়েছেই। আহ, এই পেশায় থাকলে জনবিচ্ছিন্নতা, এখন এটা বলবো কিনা জানি না, জানি না, কারো কারো হয় আর কি, তার মধ্যে আমি একজন ভিকটিম, ক্যাজুয়ালিটি। তো এটা একটা কারণ। বাংলাদেশে বুদ্ধিজীবীদের জনবিচ্ছিন্নতার তো একটা অভিযোগ আছেই। যারা জনবান্ধব রাজনীতি করে, বামপন্থী, বাম ঘরানা কথাটা বলে, শব্দটা বলে সরাসরি, বামপন্থী না বলে, তাদের তো আরও বেশি জনবিচ্ছিন্নতা, মানে যাদের বেশি জনসম্পৃক্ততা থাকার কথা তাদের বিরুদ্ধে আরও বেশি জনবিচ্ছিন্নতার অভিযোগ। তো আমি সব ক্যাটাগরিতেই পড়ি আর কি। তো একদিকে জনবিচ্ছিন্নতা, একদিকে পর্যবেক্ষণ কমে যাচ্ছে, অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, তার কারণ সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে পর্যবেক্ষণ করব কি, আমার কাজ তো হচ্ছে রিসার্চ আর্টিকেল লেখা, স্লাইড তৈরি করা, কোর্স ম্যাটেরিয়াল বানানো, পরীক্ষার প্রশ্ন করা। ছাত্ররা আমার সোনার ছাত্ররা যে অসাধারণ অ্যান্সার স্ক্রিপ্ট বানায় হলে বসে, সেইগুলো পড়া এবং সেগুলোর মাথা ঠান্ডা রেখে মার্কিং করা, এইগুলোর এগুলোর মধ্যে আর পর্যবেক্ষণ করব কোথায়, সেটাও নাই। এই সব কিছু মিলিয়ে আর লেখা হয় না। এই চ্যানেলটা, আমি জানি না খুব বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা বাইরে থেকে, এই চ্যানেলটা চলবে এভাবে।